দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত বলা না বলায়। বলা না বলায় আজ আমরা কথা বলবো ভারতে ভোটের লড়াই। ভোট বাংলাদেশে আমাদের ভোটের পরে সবচেয়ে বেশি যে দেশের ভোট নিয়ে এদেশের মানুষের আলোচনা থাকে, আকর্ষণ থাকে, সেটি হচ্ছে ভারতের ভোট। পার্শ্ববর্তী দেশ এবং অনেকগুলো বিষয় আসলে ভারতের সাথে চারিদিকে সীমান্ত সবকিছু মিলিয়ে ভারতের ভোটের প্রতি বাংলাদেশের নজর থাকে। সাংবাদিকদের যেমন তেমন থাকে সাধারণ মানুষের। কে আসবে ক্ষমতায় সেটি নিয়েও চলে নানা গুঞ্জন, নানা কথাবার্তা। কারণ ভারতের যে সরকার ক্ষমতায় আসবে ভাবা হয় যে সেই সরকারের সাথে বাংলাদেশের সরকারের সম্পর্কটি কেমন যাবে, এবং সাধারণ মানুষের মনে অনেক সময় ধারণা থাকে যে ভারতের সরকার অনেক কিছুই আসলে আমাদের নির্ধারিত করে দেয় বা অনেক কিছু নিয়ন্ত্রণ করে। এটি মানুষের মধ্যে একটি ধারণা প্রচলিত রয়েছে। এই জন্য আসলে ভারতে কে আসবে, নরেন্দ্র মোদী সরকার নাকি সরকার পরিবর্তিত হয়ে নতুন কোনো সরকার আসবে, এই নিয়ে চলছে আলোচনা। আর এই নিয়ে আজকে কথা বলবো বলা না বলায় ভারতে ভোটের লড়াই। দুজন অতিথির সাথে, একজন ইতিমধ্যে আমার সাথে স্টুডিও উপস্থিত হয়েছেন, আরেকজন কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন। পরিচয় করে দিচ্ছে, আমার সাথে আছেন বাম দিকে সুভাষচন্দ্র বাদল, সাংবাদিক। একই সাথে আপনি দীর্ঘদিন দিল্লিতে ছিলেন বিএসএস এর ব্যুরো চিফ হিসেবে, এবং ভারতের এর আগের নির্বাচনও আপনি কভার করেছেন। এবং আমাদের জানা আছে যে আপনি আসলে আপনার ভারতের নির্বাচন সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞান আছে। আমি প্রথমে যদি প্রশ্ন করতে চাই সুভাষচন্দ্র বাদল, যে গত নির্বাচনের সাথে এবারের নির্বাচনের মূল পার্থক্যটি কোথায়? এবং একটি কথা এবার বারবার বলা হচ্ছে যে নরেন্দ্র মোদীর এটি আসলে এক ধরনের পরীক্ষা, তার গ্রহণযোগ্যতার পরীক্ষা। ধন্যবাদ আপনাকে। গত নির্বাচনে নরেন্দ্র মোদী প্রথম প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হিসেবে আবির্ভূত হয়েছিলেন এবং উনি তার ক্যারিসমাতে চমক দিয়েছেন। ক্যারিসমাতে উনি বিজেপিকে ম্যাজিক নাম্বার পাইয়ে দিয়েছিলেন, সেটা ছিল প্রায় 282। এটা ভারতের ইতিহাসে বিশেষ করে ইন্দিরা গান্ধীর পরে এই ধরনের বিজয় আর দেখা যায়নি। তো মোদী এসেছেন। এইবারের নির্বাচনটা কিন্তু একটু ডিফারেন্ট। এই কারণে ডিফারেন্ট, গত নির্বাচনে যেসব কথাগুলো বলে মোদী বৈতরণী পার হয়েছিলেন, এইবার তিনি তা পাচ্ছেন না। মোদী বিজেপি প্রথম থেকেই শুরু করেছিল গত নির্বাচনের মতোই ডেভেলপমেন্ট, শক্তিশালী ভারত, তার উন্নয়ন ইত্যাদি বিষয়গুলো নিয়ে। কিন্তু মোদির যে মেইন অপোজিশন কংগ্রেস মোদিকে কয়েকটা বিষয়ে চেপে ধরেছে। চেপে ধরেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে আপনার যুদ্ধ বিমান ক্রয়, রাফেল, তারপরে আপনার যে ডিমনিটাইজেশন, তারপরে কৃষকদের অনেকগুলো উনি সুযোগ সুবিধা দিয়ে কথা বলেছিলেন, কিন্তু কোনোটাই করতে পারেননি, যার জন্য প্রায় 1200 কৃষক সুইসাইড করেছে। এটি ভারতের একটি বড় সমস্যা, কৃষকদের এটা একটা অন্যতম সমস্যা। তারপরে দিস ইজ ফার্স্ট টাইম যে কোনো সময়ের তুলনায় এবার ভারতের বেকারের সংখ্যাটা বেড়ে গেছে। অথচ মোদি যেটা বলেছিলেন যে উনি বেকার সমস্যার সমাধান করবেন, ব্যাপক হারে কর্মসংস্থান সৃষ্টি করবেন, বড় একটি প্রতিশ্রুতি ছিল। এটা অন্যতম কমিটমেন্ট ছিল, কিন্তু সেই কমিটমেন্ট অনুযায়ী তিনি তা করতে পারেন নাই। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে মোদি যে উন্নয়নের ডেটাগুলো দিয়েছিলেন, এই ডেটাগুলোর সাথে বাস্তব অবস্থার মিল নেই, যার জন্য এই ডেটাগুলো নিয়ে প্রশ্ন তুলছে অপোজিশন। তিনি ঠিক জবাবগুলো দিতে পারেন নাই, যার জন্য মোদি তার স্ট্র্যাটেজি চেঞ্জ করে নির্বাচন ম্যানিফেস্টোতে বেরিয়ে এসে শক্তিশালী ভারত, সিকিউরিটি, পাকিস্তান, এই ইস্যুগুলোকে, কাশ্মীর, এই ইস্যুগুলোকে সামনে আনার চেষ্টা করছেন। আর অন্যদিকে তার মেইন অপোজিশন কংগ্রেস, প্রিয়াঙ্কাকে এনেছেন এবার। কংগ্রেস মোদির ব্যর্থতাগুলো তুলে ধরার চেষ্টা করছেন। আর গত ইলেকশনে মোদি যেসব রাজ্যে জিতেছেন, বিশেষ করে প্রভিন্সিয়াল ইলেকশনে, আর যেসব রাজ্যে মোদি পাননি, এবার যেসব রাজ্যে জিতেছেন সেটিগুলো মোদি ডিফেন্ড করতে পারছেন না। কিন্তু নতুন তার
নতুন রাজ্যগুলোতে তার জয়ের সম্ভাবনা বেশি। অনেক অনেক বেশি। কেন এটি মনে করছেন? তিনি কি সেখানে যে প্রতিশ্রুতি দিচ্ছেন, যেখানে যেহেতু ওই প্রতিশ্রুতিগুলো উনি রক্ষা করতে পারেন নাই, সুতরাং সেখানে ভোট কমার সম্ভাবনা, এবং যেখানে নতুন জায়গায় নতুন প্রতিশ্রুতি দিচ্ছেন, মানুষ হয়তো সেই প্রতিশ্রুতিগুলো এবারে নির্বাচনে একটা মানে বিস্ময়কর ব্যাপার। জি, আপনি জানেন যে ভারতের উত্তরপ্রদেশ সর্ববৃহৎ প্রদেশ, এবং এটি একটি ফ্যাক্টর। উত্তরপ্রদেশের আসন সংখ্যা ৮০। উত্তরপ্রদেশ যেদিকে যায় ভারতের সরকার সেই দিকেই হয়। গত নির্বাচনে মোদি ৮০টির মধ্যে ৭৩টি পেয়েছিলেন, বাকি ৭টা পেয়েছিল কংগ্রেস। এইবার গত ইলেকশনে উত্তরপ্রদেশে চতুর্মুখী লড়াই হয়েছে। সমাজবাদী দল, বহুজন সমাজবাদী দল, কংগ্রেস এবং বিজেপি। এইবার আশ্চর্যজনকভাবে যাদের মধ্যে সাপে নেউলে সম্পর্ক ছিল, মানে গত ইলেকশনে যারা কেউ কারো চেহারা দেখেনি, কথা বলেনি, মানে বাংলা ভাষায় বলতে গেলে ছায়া মারায়নি, সেই অখিলেশ আর মায়াবতীর মধ্যে জোট হয়েছে। এটি এইবারের উত্তরপ্রদেশের ইলেকশনে অনেকটাই প্রভাবিত করবে। এটি একদিন বলছিল যে গণফোরাম আর বিএনপি জোটের মতো, মানে এটি আলোচনা চলছিল যে যাদের সাথে নৈতিকতা বা যাদের নীতির মধ্যেও কোনো মিল নেই, কারণ এটা অনেকটাই প্রভাবিত করবে। এই কারণে কংগ্রেস উত্তরপ্রদেশে খুব বেশি ভালো করবে তা না। অখিলেশ এবং মায়াবতী জোটবদ্ধভাবে ইলেকশন করলে মোদির আসনের কতগুলো আসনে যে ভাগ বসাবে বলা খুব মুশকিল। সেখানে যদি তারা একটা বড় ভাগ নিয়ে নেয়, ৮০টার মধ্যে যদি তারা 50% বা 30% নিতে পারে, তাহলে মোদির সরকার গঠনে একটা চ্যালেঞ্জ হয়ে পড়বে, হয়তো ঝুলন্ত পার্লামেন্ট হয়েও যেতে পারে। সেই ক্ষেত্রে মোদিকে অন্যদিকে মানে অন্য দলের প্রতি নির্ভর করতে হবে। আমি একটু যদি সুভাষ চন্দ্র আপনাকে জিজ্ঞেস করি যে যেখানে আপনি বলছেন মায়াবতী এবং অখিলেশ জোট করেছে, সেখানে আসলে কংগ্রেসের জেতার সম্ভাবনা কি কমে যাচ্ছে? কমে যাচ্ছে, অবশ্যই কমে। কংগ্রেস ওরা কিন্তু এখানে আমি মনে করি কংগ্রেস এখানে একটু বোধহয় আমার দৃষ্টিতে একটু ভুলই হয়েছে, কারণ অখিলেশ এবং মায়াবতী দুইজনই কংগ্রেসকে ইনভাইট করেছিল তাদের জোটে। কংগ্রেস সেখানে জোট করতে পারত, নিশ্চিত ছিল জয়টি। তাদেরকে একটা নির্দিষ্ট সংখ্যক আসনও দিতে চেয়েছিল, কিন্তু কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের অন্যান্য নেতারা এই বিষয়টা মেনে নেন। এককভাবে নির্বাচন করে কংগ্রেস যে উত্তরপ্রদেশে খুব বেশি সাফল্য পাবে আমার কাছে তা মনে হয় নাই। তবে এবারে নির্বাচনে আরেকটা জিনিস আপনি একটু, গত নির্বাচনে যে বিষয়টা ছিল না, সেটা হলো গত নির্বাচনে ছিল মাতাজি, বহেনজি আর দিদি। মাতাজি চলে গেছেন, জয়ললিতা মারা গেছেন। এবার কিন্তু আরেকজন এসে হাজির হয়েছেন, উনি হচ্ছেন প্রিয়াঙ্কা। উনি ইতিমধ্যেই হামার বেটি হিসাবে উত্তরপ্রদেশে তার জায়গা করে নিয়েছেন। উত্তরপ্রদেশে কংগ্রেস তাকে 40টি আসনের দায়িত্ব দিয়েছে। উনি চষে বেড়াচ্ছেন উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায়। উনি মোটামুটিভাবে একটা ইমেজ তৈরি করেছেন। হয়তো এই ইলেকশনে খুব একটা কাজে লাগবে না, সামনের ইলেকশনে কাজে লাগবে। তবে এবার কিন্তু কংগ্রেসের ভোট বাড়বে, আসন কিছু বাড়বে, কিন্তু কংগ্রেসের ভোট বাড়বে। কারণ অনেকে এসে প্রিয়াঙ্কাকে ইন্দিরা গান্ধীর ছায়া বলে যে অনেকেই প্রিয়াঙ্কাকে ইন্দিরা গান্ধীর মানে ছায়া হিসাবে দেখতে চায়। হ্যাঁ, তবে কতটুকু সফল হবেন সেটা ভবিষ্যৎ নির্ধারণ করবে। আরেকটা বিষয় হচ্ছে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে ইন্ডিয়ার ৬৬ জন গভর্নমেন্ট অফিসিয়াল, তার মধ্যে আইএস আছে, আইএস অফিসার আছে। আইএস অফিসার কিন্তু খুব পাওয়ারফুল। হ্যাঁ, তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। আরেকটা অভিযোগ আসছে এইবার যে মিডিয়া সরকারের মানে মোদির পক্ষে নিয়েছে, কারণ বলতেছে মিডিয়া অলরেডি 15% মোদিকে ছাড় দিয়ে দিয়েছে। 15% রেখে 85% তারা নিউট্রাল করার চেষ্টা করতেছে। এই অভিযোগগুলো আসছে এই দিক। আরেকটা এবার সবচেয়ে মজার ব্যাপার হলো, এবারে নির্বাচনের প্রচারণাটা
অন্যান্য বারের থেকে একদম ভিন্ন। দর্শক দেখছেন বলা না বলায় ভারতে ভোটের লড়াই, সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ বলা হয় ভারতকে, যেখানে আসলে ভোট চলে অনেকগুলো ধাপে। লোকসভায় চলছে, আজ থেকে শুরু হয়েছে লোকসভা নির্বাচনে 18টি রাজ্যের 91টি আসনে ভোট গ্রহণ চলছে। আলোচনা করছিলাম, আমার একজন অতিথি ইতিমধ্যেই উপস্থিত ছিলেন, আরও একজন এসে উপস্থিত হয়েছেন, পরিচয় করে দিচ্ছি। আমার সাথে এসে যুক্ত হয়েছেন ওয়ালিউর রহমান, সাবেক সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়। আপনাকে স্বাগত আজকের বলা না বলায়। তীব্র যানজটে আপনি আটকে ছিলেন বলছিলেন, এর মধ্যে বোকাই প্রশ্ন করার জন্য হাত তুলছিল। বোকাই, আপনি ভারতের নির্বাচন নিয়ে আপনার মনে কি প্রশ্ন আছে, প্রশ্ন করুন। আমি জানতে চাইছিলাম ভারতের ইলেকশন আর বাংলাদেশের ইলেকশন কি আলাদা? ধন্যবাদ বোকাই। বোকাই আসলে আজকে সারাদিন হয়তো ভারতের ইলেকশন ফলো করেছেন, তখনই তার মনে প্রশ্ন উঠেছে। লম্বা ভোট দেওয়ার কিউ দেখেছে, অনেক কিছু দেখেছি যে সে আমাদের এখানকার নির্বাচনে দেখছে না, সেই জন্য হয়তো এটি প্রশ্ন করেছে। ওয়ালিউর রহমান, আপনার কাছে আসতে চাইছি। বোকাইয়ের প্রশ্নটির সাথে রাখছি যে ভারতের এবারে ইলেকশনটি কেন আসলে ডিফারেন্ট বলা হচ্ছে, এবং একটি এক ধরনের উত্তেজনা কাজ করছে যে আসলে মোদির সরকারের কি হবে। জি, এবারের নির্বাচনটা ভারতে বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে কে জিতবে না জিতবে সেটা তো একটা, আর যে জিনিসটা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন বলবো না, যে একটা চিন্তা থাকে যে সবচেয়ে বড় গণতন্ত্র পৃথিবীতে ভারত, সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার যে মহাযজ্ঞের ভিতরে যে নির্বাচন হচ্ছে, 7টা ধাপে নির্বাচন হবে। এখানে যে কতগুলি ফ্যাক্টরস যেগুলো এসছে, সেগুলো আমরা যারা শুধু এই উপমহাদেশে না, সারা পৃথিবীতে, যে ভারতকে বলতে আমরা বুঝি গান্ধী নেহরু, এবং গান্ধী নেহরুর যে দর্শনটা ছিল, ফিলসফিটা ছিল, সেটা খুবই লিবারেল। অক্সফোর্ড, কেমব্রিজ এডুকেশন সব কিছু মিলিয়ে। তো সেখানে যে 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 ভিন্ন ধারাটা আসলো, আপনি খেয়াল করবেন যে বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হলেন, ইট ওয়াজ, আমি বলবো যে গণতন্ত্রের একটা গোল্ডেন পিরিয়ড গেছে। তিনি একটা শুধু সাহিত্যিক ছিলেন না, তিনি একটা বড় মাপের কবি ছিলেন না, তিনি দার্শনিক ছিলেন। আমি তার সঙ্গে দুবার কথা বলেছি বেশ কিছুক্ষণ ধরে, ঢাকাতে একবার, দিল্লিতে একবার। তো সেই মানুষটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন, এবং তার সঙ্গে তো আরএসএসের কোনো সম্পর্ক ছিল না। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। না, খেয়াল করবেন যে একটি ঘটনা আমাদের মনে রাখতে হবে, যে 1925 সালে একটা ঘটনা ঘটেছে ভারতে, আমরা অনেকে কিন্তু ভুলে যাই। জন্ম হলো আরএসএসের, একই বছর জন্ম হলো কমিউনিস্ট পার্টি সিপিএমের। সিপিএম কোথায়? বিপরীত দুটি। হ্যাঁ, আরএসএস কোথায় গেছে? এবং মোদি সাহেব আরএসএসের একজন সক্রিয় সদস্য ছিলেন। এবারে তো তারা ফর্মালি তারা গাঠবন্ধন করেছে আরএসএসের সঙ্গে। এই জিনিসটাকে যেটা দেখা যাচ্ছে, যে নাসিরুদ্দিন শাহ যখন বলছেন 600 আর্টিস্ট, অ্যাক্টার্স, মিডিয়া, আপনার মতো বুদ্ধিজীবী যারা সেখানে আছেন সবাই 600, মানে আরও বিরাট ছিল, কিন্তু 600 নিয়েছেন তিনি। যে আমাদের স্পেসটা কমে যাচ্ছে। কাদের স্পেস? যে যারা আমরা বুদ্ধিজীবী, যারা আমরা মুক্ত চিন্তা করি, আমরা কথা বলি, যারা আমরা সে কথা বলতে পারছি না। এখন কথা বলতে গেলে তাকে বলা হচ্ছে যে আপনি ভারত বিদ্বেষী, আপনি প্রো পাকিস্তান। দেখুন, এখানে নির্বাচন তো বটেই, কিন্তু কন্ট্রোভার্সিও আছে। যখন আবার গণমাধ্যমকেও আবার কিছুটা দায়ী করা হচ্ছে যে তারা অলরেডি কিছু অংশ মোদির পক্ষে কাজ করছে, কিছু ইয়েস, ইউ আর রাইট, কিন্তু সেখানে অনেক টাকা পয়সার ব্যাপার আছে। আমি দর্শকের ফোনটা নিয়ে আপনার কাছে আসছি। দর্শক, আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। জি, আমি মোহাম্মদপুর থেকে আমি রওনা বলতেছি। জি, বলুন। আমার প্রশ্নটা থাকবে এখানে, আমার দিদি যিনি আর কি পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী, জি, উনি তো আমাদের মূলা ঝুলায় রাখছে জি তিস্তার পানির জন্য। জি, এখন যে গভর্নমেন্টই আসুক না কেন, আমার হিস্সা আমি পাবো কিনা, এটাই হচ্ছে আমার প্রশ্ন। ধন্যবাদ। জি, বলছিলেন আপনি। উত্তর দেবো আগে? জি, উত্তর দিতে পারেন। ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। তো এই প্রশ্ন তো বাঙালি মাত্র মনে, আমিও তো সেই প্রশ্ন করছি। তো একটা জিনিস, যে দেখুন, রাজনীতি এবং ডিপ্লোম্যাসি,
এটা অনেকাংশে আমরা বলি যে একই জিনিস, এবং ডিপ্লোমেসিতে যখন আমরা সময় ক্ষেপণ করি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, রাজনীতি ঠিক অনেকটা সেই। এখন সেখানে কিছু সমস্যা আছে, সেটা হলো যে দৃশ্যমান কিন্তু না, অনেকেই জানেন এটা, যে বিজেপি কেন আলোচনার ক্ষেত্রে স্বার্থে বলতে হবে এটা, যে বিজেপি কেন সফট পেডালিং করছে গত 6 মাস ধরে। কারণ যে বিজেপি চাচ্ছে যে তারা যে কয়টি রাষ্ট্রে তাদের প্রাধান্য আছে সেখানে তারা সেই রাষ্ট্রগুলোকে, সেই জায়গাগুলোকে, ভোট কেন্দ্রগুলোকে, সেই কনস্টিটিউশনকে তারা পেতে চায় এবং ফিরে পেতে চায়, মানে তারা রাখতেই চায় তাদের হাতে। নিশ্চিতভাবে এবারে বিজেপির ভোট কিছু বাড়বে, এবং সে সাথে কিন্তু এটাও মনে রাখতে আমাদের যে সিপিএমও কিছু ভোট পাবে, মানে কিছু সিট পাবে কয়েকটা পশ্চিমবঙ্গে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের কথা বলছি আমি। তো কাজেই সেখানে কিন্তু মমতা ব্যানার্জির তার বড় মেজরিটি থাকবে, নিঃসন্দেহে সেটাই তিনি বারবার বলছেন যে থাকবে, সে সম্বন্ধে কোনো সন্দেহ। কিন্তু বিজেপির ভোট ব্যাংক বাড়ার জন্য এবং কয়েকটা অতিরিক্ত কনস্টিটিউয়েন্সি গতবার 2টা পেল, তো এবারে চেষ্টা করছে 6 থেকে 7টা পাওয়ার চেষ্টা করছে। সেটা কেন বাড়বে বলে আপনার মনে হচ্ছে? এই জন্য বলছি, এই যে তিস্তা, হঠাৎ খেয়াল করবেন যে তিস্তার ব্যাপারে বিজেপি কেন ঠান্ডা হয়ে গেল, একটু দিনক্ষণ খেয়াল করবেন। আমরা এগুলো খেয়াল করি, তার বড় কারণ হলো এইটা। আমি একবার আমার এক বন্ধুকে জিজ্ঞেস করলাম, পশ্চিমবঙ্গে হঠাৎ কেন বিজেপি ঠান্ডা হয়ে গেল, চুপচাপ কথাবার্তা বলছে না কেন? সুষমা স্বরাজ 2বার আসলেন কলকাতায়, যে মিটিং করলেন দিদির সাথে, মমতা ব্যানার্জির সাথে, খুব ভালো সম্পর্ক হলো, যে হয়ে যাচ্ছে, কিন্তু এরপরে থেমে গেছে, আর কোনো কথা বলছে। কাজে বিজেপির একটা বড় ইন্টারেস্ট সেখানে আছে। আমি কিন্তু উত্তর দিচ্ছি আপনার ভাই, জি, এখানে এর সাথে মমতা ব্যানার্জি তো বিরাট একটা ভোট ব্যাংক, ওই সেই নদী বয়ে যাচ্ছে একেবারে কোথায়, আপ টু যেখান থেকে আপনার উৎস, সে উৎস সেখানে যাচ্ছে, সে উৎসে ওই সাপোর্ট উনি পেয়েই যাচ্ছে বিরোধিতা করে। ও বলছেন যে এখানে আমি যদি পানি আরো দিই তাহলে আমার ভোটারদের জন্য, আমার এলাকাতে সে তারা পানি পাবে না, আমি কি করবো? এই দিক দিয়ে বলতে হবে যে উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, কিন্তু দিস ইজ দ্য রিয়ালিটি। দর্শক, আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। উপস্থিত অতিথিদেরকেও সালাম। জি বলুন। 16 কোটি মানুষকে সালাম। জি। এবং নাগরিক টিভির সকল কর্মকর্তা, কর্মচারীদের, টেকনিশিয়ানদেরকে সালাম। জি দর্শক, আপনি প্রশ্ন করুন। জি, ভারতের নির্বাচন আমাদের বাংলাদেশের কিছু লোক খুব অতি উৎসাহিত দেখাচ্ছে, অথচ ভারত বাংলাদেশের মানুষের জন্য কোনো উপকারে আসে না, তাদের স্বার্থ ছাড়া তাদের কোনো কাজ করে না। ভারত গভর্নমেন্ট বাংলাদেশের কোনো উপকারই আসে না, অথচ বাংলাদেশের কিছু নাগরিক খুব খুশি ভারতের নির্বাচন নিয়ে। এইটা কেন, অতি উৎসাহিত কেন? আচ্ছা, জি জি, ধন্যবাদ। আরো একজন দর্শক আছেন কি লাইন? ঠিক আছে, আমরা মূল আলোচনায় আসি। আমরা যেটা বলছিলাম, যে আপনি বলছিলেন যে বাজপেয়ীর সময় আর আজকের মোদি, এই দুটি পার্থক্য বলছিলেন, এবং বলছিলেন যে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন ভারতের জন্য, যেমন তেমনি আমাদের উপমহাদেশ এবং বিশ্ব এটির দিকে তাকিয়ে আছে। এবং গত নির্বাচনের সাথে এবারের নির্বাচনে বেশ কিছু গুণগত এবং অন্যান্য পার্থক্য রয়েছে। মোদির অবস্থানটা আসলে কতখানি সুসংগত থাকবে, বা কংগ্রেস কতখানি এগিয়ে যাবে প্রিয়াঙ্কাকে আনার পরে? আসলে এখানে 3-4টে ফ্যাক্টর কথা বলবো আমি। যে বালাকোট পর্যন্ত মোদি কিন্তু ব্যাকফুটে ছিল, বিজেপি ওয়াজ ইন দ্য ব্যাকফুট, এবং কংগ্রেস এগিয়ে যাচ্ছিল বালাকোট পর্যন্ত। রাফায়েল এর একটা বিরাট অংশ, 30 to 40% ভোটার্স, তারা দে টার্ন এগেনস্ট বিজেপি। কিন্তু এর ভিতরে বালাকোট এসে গেল। বালাকোটের পরে যতগুলো জরিপ হয়েছে ভারতে, একটা বাম্প পেল বিজেপি, এবং সেই বাম্পটা চললো কিছুদিন, তারপরে কিন্তু আবার নেমে গেল। রাফায়েল এসে কিন্তু এটাকে আবার উত্তেজিত করে দিল। এখন একটা সবচেয়ে বড় ঘটনা কালকে ঘটে গেছে, অনেকে আমরা খেয়াল করিনি। সেটা হলো এই যে রাফায়েলের কেসটা সুপ্রিম কোর্টে ছিল, প্রথম দিকে এটা ঠিক মতো এগোচ্ছিল না, সুপ্রিম কোর্ট ওয়াজন্ট ভেরি শিওর। গতকাল সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস বলেছেন যে না, উই হ্যাভ অ্যাকসেপ্টেড দিস রিট, উই হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য রিট। মানেটা কি? যে বলেননি যে কথা, সেটা হলো এই যে তারা কিছু পেয়েছেন সেখানে, অবশ্যই
কিছু দুর্নীতির গন্ধ তারা পেয়েছেন। এই জিনিসটা এখন কংগ্রেস কতটুকুন তর্কের খাতিরে কতটুকুন ব্যবহার করতে পারবে এটা নির্ভর করবে তাদের উপর। এখানে খেয়াল করবেন যে আজকে যখন সোনিয়া গান্ধী সেখানে গেলেন, তার কি বলে আপনার নমিনেশন পেপার সাবমিট করলেন, খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেটা খেয়াল করেছেন আপনারা সবাই, যে তিনি বললেন যে যাই বলেন আপনারা 2004 সালের কথা ভুলবেন না। 2004-এ কিন্তু আমার পরিষ্কার মনে আছে যে বাজপেয়ী আসছিলেন, তিনি আসবেন এ নিয়ে, এই যে যতগুলো পোলিং হয়েছে, এক্সিট পোল হচ্ছে এটা সেটা, বাজপেয়ী সাহেব আসছে সেকেন্ড টার্মে। কী হলো? তার হেরে যাওয়াটা এটা অস্বাভাবিক ছিল এবং আনএক্সপেক্টেড ছিল। তার মানে হচ্ছে কি যে এইটা মনে করে দিচ্ছেন সোনিয়া গান্ধী। এখন কতটুকু সেই ফ্যাক্টরগুলো কাজ করবে এবারে সেটা ঠিক বলতে পারছি না। তবে একটা কথা বলা যাবে যে আজকে কিন্তু আপনি খেয়াল করবেন যে দুইটি প্রদেশে, একটা হলো দুটি প্রদেশ, সেখানে সম্পূর্ণ পুরো ইলেকশনটা হচ্ছে। একটা হলো অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা। অন্ধ্রপ্রদেশ কিন্তু বেসিক্যালি এটাকে আমি বলি বেল ওয়েদার, যে এই নির্বাচনটা আজকে যে হয়ে গেল, সেই নির্বাচনে তো গোপন থাকবে না তো কে কিভাবে ভোট দিয়েছে, এটা তো বোঝাই যায়, ট্রেন্ড তৈরি হয়। সেই ট্রেন্ডটা কিন্তু পরবর্তী আরো 6 ধাপের নির্বাচনকে প্রভাবিত করে। ট্রেন্ডটা আমরা কালকে জানতে পারবো। সেটাই বলছিলাম যে আজকের যে সাইনটি আসবে সেটা আসলে পরবর্তীগুলোকেও একটু প্রভাবিত করে, সাধারণত করে। আমরা এইটি নিয়ে আরো আলোচনা করব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কি বলছে আমরা একটু সামাজিক যোগাযোগ মাধ্যম দেখতে চাই। মনোজ দে বলছেন, ইন্ডিয়াস বিগেস্ট ফেস্টিভ্যাল স্টার্ট টুডে and all of you are invited. Exercise your vote and decide the future of our incredible nation. This is the biggest ever democratic election in the history of mankind. Our country needs you now more than ever before. Vote for India, India. Hashim Raja বলছেন, election is the funniest season in India, Pakistan and now so many other nations. ইফতেখার মাহমুদ সেইমার বলছেন, আজ ভারতের 17তম লোকসভা নির্বাচন, 7 ধাপে হওয়া এই নির্বাচনে প্রায় 90 কোটি ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করবেন। আমাদের স্বাধীনতা সংগ্রাম থেকে সকল অগ্রযাত্রায় দেশটি আমাদের পাশেই ছিল, আর আঞ্চলিক উন্নয়নের জন্য ভারতের এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। তবে সকল শান্তিপ্রিয় মানুষ আশা করছে নির্বাচনের মাধ্যমে সংখ্যালঘুদের উপর সকল নির্যাতন বন্ধ হয়ে শান্তি ফিরবে। জয় হো ইন্ডিয়া। আমরা দুজনেই আসলে ইন্ডিয়ান নাগরিক, বুঝতে পারছি, একজন বাংলাদেশি নাগরিক। তিনি বলছেন আমাদের স্বাধীনতা সংগ্রামের কথা। তারপর তিনি সেখানে উল্লেখ করেছেন যে সংখ্যালঘুদের উপর এই নির্যাতন বন্ধ হবে, যেহেতু বেশ কিছু ঘটনা মোদির নির্বাচনে পরে আমরা দেখেছি গত 5 বছরে। সুভাষচন্দ্র বাদল যেটি ওয়ালিউর রহমান বলছিলেন, যেটি আসলে খুবই গুরুত্বপূর্ণ আঞ্চলিক এবং বিশ্বের জন্য, যেহেতু সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র। এবং আমি আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে নির্বাচনী প্রচারণা, এবং যেটি বলছিলেন যে গণমাধ্যমের 15%কে বলা হচ্ছে তারা ইতিমধ্যেই মোদির একটি প্রচারণাকে কোর্ট রিড করেছে, যেটি এই পর্যন্ত নির্বাচন হওয়ার পর্যন্ত করতে পারবে না। ইলেকশন কমিশন একটি বার দিয়েছে। এবারে নির্বাচনে প্রচারণা বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্লাস হচ্ছে গণমাধ্যম একটু ভিন্ন, যেটা গত নির্বাচনে আমরা দেখিনি। এবার দেখছি কিছু কিছু জিনিস, ফেক জিনিস চলে আসছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া। আর এবার অ্যানিমেশনটাকে বেশি ব্যবহার করছে। অনেকগুলো স্যাটায়ারও এবার ইলেকশনের সময় চলে আসছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একটা স্যাটায়ার এসছে, মোদিকে গাব্বার সিং বানানো হয়েছে সোলের। উনি গাব্বার সিং হয়েছেন, ওইখানে সোলের ডায়লগের মতোই বলতেছে কালিয়া তেরে কিয়া হোগা। আবার পাশাপাশি এই কংগ্রেসের এবং ইউপিএ এবং কংগ্রেসে একটা মানে ঐক্য গড়ে তুলতে চাইছিল, এটা নিয়ে একটা স্যাটায়ার করা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন একটা অমিতাভের একটা ছবি, কবি খুশি কবি গাম। হ্যাঁ, এর মধ্যে ওইখানে সোনিয়া গান্ধীকে জয় বাহাদুরীকে সোনিয়া গান্ধী হারিয়ে ওই কবি খুশি কবি গানটা আনা হচ্ছে, এবং এরকম দেখাচ্ছে আমরা কখনো আনন্দে থাকবো, কখনো বিষাদে থাকবো, কিন্তু আলাদা হব না। এই বিষয়গুলো কিন্তু এবার ইলেকশনে যেটা আসছে, গত ইলেকশনে আসে নাই। তো আমি ইলেকশন নিয়ে কিছু কথা বলার আগে আমি একটা বিষয় যেটা নিয়ে আমাদের মধ্যে অনেকের ধারণা নেই, যে ভারতের লোকসভা হচ্ছে 445টা আসন, 443টা ইলেকশন হচ্ছে, আর বাকি দুইটা কি? বাকি দুইটা হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের, এটা অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের জন্য এটা
ভারতের রাষ্ট্রপতি মনোনীত করেন। কারণ এক সময় স্যার ভালো জানেন যে ব্রিটিশ পিরিয়ড পরে বা পরবর্তী সময়ে ভারতে বেশ কিছু অ্যাংলো ইন্ডিয়ান ছিল, তারা নিজেদেরকে কখনো ব্রিটিশ ভাবতো, তারা ঠিক ইন্ডিয়ান হিসাবে আসতে চায়নি, এই জন্যে তাদের জন্য এটা সংরক্ষিত করা হচ্ছে। এইবার যেটা ইলেকশনে মোদিজি নিয়ে যেটা কথা হচ্ছে, আপনি জানেন গত ইলেকশনে মোদির ট্রাম্প কার্ড ছিল হিন্দুইজম। এইবার হিন্দুইজম কতটা কার্যকর হবে এ নিয়ে প্রশ্ন আছে। আপনি জানেন কিন্তু এই ধর্মীয় বিষয়টা তো বাড়ছেই, আসলে কমার তো কোনো ইয়ে দেখছি না। এইবার গত ইলেকশনে 5টি রাজ্যে বিজেপি একাই আসন পেয়েছে, যেমন উত্তরাখণ্ড, দিল্লি, তারপরে আপনার রাজস্থান, হিমাচল, এই প্রদেশগুলোতে আর কোনো এখন ধর্মীয় উন্মাদনা ছিল এক ধরনের, আর কোনো দল কোনো আসন পায়নি। একটা লোক তো সবগুলো পেয়ে গেছে, এবার কি সবগুলো পাবে? নিশ্চয়ই তার কিছু কমবে। আপনি বলছেন আরেক জায়গায় বাড়ার সম্ভাবনা রয়ে গেছে। হিন্দি ভাষাভাষী অঞ্চলে কতবার বিজেপি ভোট পেয়েছে, 90% বিজেপি যে ভোট পেয়েছে তার 90% পাচ্ছে হিন্দি ভাষাভাষী, আর 10% বাইরে। এইবার কিন্তু যে মোদিজির জন্য যেটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যে গত বছর উনি যে ম্যাজিক নাম্বার 282 পেয়েছিলেন, এই আসনটা পাবেন কিনা। যদি এই আসনটা না পায়, কারণ আপনি এবার জানেন যদি উত্তরপ্রদেশে মুলায়ম সিং যাদব এবং মায়াবতী ভালো করেন, আরেকটা ফ্যাক্টর আছে আপনার তামিলনাড়ুতে আপনি জানেন যে তামিলনাড়ুতে করুণানিধি একজন বড় ফ্যাক্টর। ওইখানে কংগ্রেস আর করুণানিধির মধ্যে একটা ঐক্য হয়েছে, ওখানে ঐক্য হয়েছে। ঐক্যতে করুণানিধি এত পপুলার যে তামিলনাড়ুতে 39টা আসনের মধ্যে যদি 30-এর উপরে পেয়ে যায় তাও অবাক হওয়ার কিছু নেই। তবে যেটা হবে যে আমার ধারণা যে এইবার কেউ ওইভাবে ম্যাজিক নাম্বার পাবে না, হয়তো অন্যান্য দলের প্রতি কিছুটা, সেই ক্ষেত্রে এই যারা এই আঞ্চলিক দলগুলো আছে সরকার গঠনে তাদের এবার ভূমিকা থাকতে পারে। আমি একটু বোকাই প্রশ্ন দিতে যাচ্ছি, বোকাই আপনি প্রশ্ন করুন। আচ্ছা, ভারতে তো দেখছি কেউ ভোট বর্জন করে না, বাংলাদেশে করে কেন? এই প্রশ্নটি আপনি করবেন আমি সেটি ভাবছিলাম। সারাদিন যেহেতু আপনি ভোট দেখেছেন, ভারতে ভোট বর্জন করেন, এই সংস্কৃতি তাদের, তারা ভোটে বিশ্বাস করে, কিংবা তারা হয়তো ভাবে ভোট দিয়ে আসলে যুদ্ধ জয় করতে হবে। ওয়ালিদ রহমান, আপনার কাছে আসছিলাম, অনেকগুলো ফ্যাক্টরের কথা বলছিলেন সুভাষচন্দ্র বাদল, এবং তামিলনাড়ুর কথাটি তিনি বারবার বলছিলেন, এবং বলছিলেন যে মোদির এই ম্যাজিক নাম্বারটি এবার আসলে কারো পাওয়ার সম্ভাবনা কি আছে? স্যার এক সেকেন্ড, স্যার আমি একটা জিনিস এখানে শেষ করে নিই। সেটা হলো যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার ভূমিকাটা কি হবে। গত ইলেকশনে উনি পশ্চিমবঙ্গের 42টা আসনের মধ্যে 34টা পেয়েছিলেন, সেটি বলছিলেন ওয়ালিদ রহমান, যে হ্যাঁ 34টা পেয়েছিলেন। এইবার বিজেপি আশা করতেছে তারা সংখ্যা বাড়বে, তারা এমনও আশা করেছে যে 23টার মতো পেয়ে যেতে পারে। এটা অ্যাবসার্ট হবে না। তবে ইন্ডিয়ান পত্রপত্রিকা এবং যে আগাম জরিপ যেটা এসছে তাতে বলা হচ্ছে মোদির পার্টি বিজেপি 11টা আসনে প্রতিদ্বন্দ্বী। সেই ক্ষেত্রে মমতা কিন্তু এর আগে বিজেপির ক্ষমতা বা মানে সরকার গঠনে মমতা কিন্তু সমর্থন করেছে। এইবার মমতা কি সেদিকে যাবে কিনা, আমি এইটি প্রশ্ন রাখছিলাম। ওয়ালিদ রহমান যদি বলেন। এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। তিনি তামিলনাড়ুর কথা বলেছেন, সম্পূর্ণ ঠিক। এবং সেখানে শুধু তাই না, আমি যেটা বলেছি যে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তার আগে অন্ধ্রপ্রদেশ, রাজস্থান এবং ঝাড়খণ্ড, এই 3টি প্রদেশে ওদের যে প্রভিন্সিয়াল ইলেকশন হয়ে গেল, সেখানে এই 3টি কিন্তু বিজেপির হিন্দুত্বের হার্টল্যান্ড, এবং সেখানে কিন্তু ওরা হারিয়েছে, খুব ভালোভাবে হারিয়েছে। তো সে একটা ফ্যাক্টর। এখন কংগ্রেস এটাকে বা তাদের অ্যালায়েন্স কতটা এগিয়ে নিতে পারছে সেটা দেখার বিষয়। আর তামিলনাড়ুর কথা আমি একমত, সম্পূর্ণ একমত। এবং এই জন্য যে সাউথ ইন্ডিয়াতে কিন্তু বিজেপির খুব বেশি বড় জায়গা নাই। কাজে সাউথ ইন্ডিয়াটা, যেমন কেরালা আনতে হবে এখানে, সাউথ ইন্ডিয়াতে যদি কংগ্রেস অ্যান্ড অ্যালায়েন্স তারা ঠিকমতো কাজ করতে পারে,
ভোটারদের নিয়ে আসতে পারে স্টেশনে ভোট পোলিং বুথে, তাহলে যে ক্যালকুলেশনগুলো দেওয়া হচ্ছে, বিভিন্ন ফোরকাস্ট দেওয়া হয়েছে, সেই ফোরকাস্টগুলো বোধহয় ভুল প্রমাণিত হতে পারে, যেরকম 2004 সালে হয়েছিল। আমি অবাক হব না। এবং এর সাথে আপনি যোগ করেন যে গতকাল সুপ্রিম কোর্টের যে সিদ্ধান্ত, যে উই হ্যাভ টেকেন কগনাইজেন্স অফ দি request by the opposition by certain quarters, তার মানে যে তারা কিছু পেয়েছেন, অবশ্যই দুর্নীতি হয়েছে, তারা পেয়েছেন। তাহলে আমরা আসলে ম্যাজিক সংখ্যাটি দেখতে পাবো না একদম শেষে। আপনি যদি আমি সত্য যে ম্যাজিক নাম্বার কিন্তু 272 কেউই পাবেন না, আচ্ছা কেউই পাবেন না। তবে সেইখানে কিন্তু যে সত্যিকারের আমরা সুভাষচন্দ্র বাদল এবং ওয়ালি রহমান আমরা দুজনেই আসলে অনুষ্ঠান একদম শেষ করতেই হচ্ছে। বিজেপির কিন্তু একটা সুবিধা আছে, বিজেপি তারা দর্শকের আলোচনা চলতেই থাকবে। আসলে ভারতের ভোটের লড়াই আগামী আরো অনেকদিন ধরে আমরা এটা আলোচনা করবো। আজকের মতো এখানে শেষ করছি। বলা না বলা। নতুন নতুন ভিডিও পেতে নাগরিকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন।